নমস্কার, আপনারা দেখছেন নিউজ আরসিবিএস। আপনাদের সঙ্গে আমি পায়েল। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। কোলাঘাটে একই দিনে দুটি অ্যাসিড হামলায় জখম দুই চাঞ্চল্য এলাকায়। রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সামনে তৃণমূলের বিক্ষোভ কর্মসূচি, শুক্রবার দিনভর বিক্ষোভ। সিপিএম এর প্রধানের বিরুদ্ধে অনাস্থার প্রস্তাব, অভিযোগ অস্বীকার করেছেন প্রধান। বিডিও অফিসে ৬ দফা দাবি নিয়ে ডেপুটেশন, উদ্যোগে ময়না ব্লক বিজেপি। ময়নায় অনুষ্ঠিত হলো সিভিক পুলিশ প্রশিক্ষণ শিবির, উদ্যোগে ময়না থানা। শুক্রবার মধ্যরাত থেকে চালু টোল, এই জেলায় দেখা গেল না কেন্দ্রীয় বাহিনী। নোটের সমস্যার জেরে চেকের ব্যবহার, ব্যবসা মন্দা দীঘা-মোহনা পাইকারি মাছের বাজারে। মাসের পয়লাতেই ভোগান্তির চেনা ছবি, জেরবার পেনশন প্রাপকরা। রামনগরে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, উপস্থিত বিশিষ্টরা। আসছে বিস্তারিত খবরে। কোলাঘাটে একই দিনে অ্যাসিড হামলার ঘটনায় আহত হয়েছেন প্রদীপ সামন্ত এবং শেখ আরশাদ নামে দুই যুবক। বৃহস্পতিবার দুজন দুষ্কৃতী প্রদীপের দিকে অ্যাসিড ছোড়ে। অন্যদিকে শেখ আরশাদের সঙ্গে তার কাকার গন্ডগোলের জেরে কাকা আরশাদের গায়ে অ্যাসিড ছুড়ে পালিয়ে যায়। দুজনেই তমলুক জেলা হাসপাতালে ভর্তি। ঘটনার তদন্ত করছে তমলুক থানার পুলিশ। কোলাঘাটে একই দিনের পরপর দুটি অ্যাসিড হামলার ঘটনা, দুটি ঘটনাতেই আহত হয়েছেন পৃথক দুই যুবক। প্রথম ঘটনাটি ঘটেছে কোলাঘাট থানার খানজাদাপুর গ্রামে। এই যে ওয়ার্ড সংলগ্ন রাস্তাটা পুরো সবসময় অন্ধকার থাকে। আমরা অনেকবার জানিয়েছি, প্রশাসনকেও জানিয়েছি, শুধুমাত্র আশ্বাস ছাড়া আর কিছুই পাইনি। আমরা লিখিতভাবে ওখানে বলেছিল ওখানে ভেতর পিডিসেলের রাস্তা, তাই পিডিসেলের দরখাস্ত করে আমাদের গ্রাম, আমাদের শ্রীকৃষ্ণপুর গ্রাম, আওলান্ডা গ্রাম, আমরা ৫-৬টা গ্রাম নিয়ে আমরা এটা দরখাস্ত জমা দিয়েছি। শুধুমাত্র প্রশাসনকেও জানিয়েছি, তারা সবই বলেছে, আশ্বাস দিয়েছে, তার কোনো পরিবর্তন নেই। মানে যখন তো অন্ধকার, গাছপালা বন হয়েছে, রাস্তাটাও দেখবেন হয়তো রাস্তাটাও কিরকম হয়েছে। চুরি টুরি তো হয়, প্রজেক্ট থেকে তো চুরি হচ্ছে একদম, কোনো মানে সেখানে রাত্রিবেলা ধুমধাম আওয়াজ, সামনে বাড়ি আমাদের, আর প্রচুর অসুবিধা হয়। এখানকার যুবক প্রদীপ সামন্ত হাওড়ার ঘোড়াঘাটায় কাঠের মিস্ত্রির কাজ করেন। এদিন কাজের পর কোলাঘাট স্টেশনে নেমে সাইকেলে করে তিনি বাড়ি ফিরছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা নাগাদ দুই দুষ্কৃতী বাইকে করে এসে তার দিকে অ্যাসিড ছুঁড়ে চলে যায়। রাত্রি কি হয়েছিল, কি ঘটনা? আমি কার ডিউটি করে বাড়ি আসছিলাম। আস্তে আস্তে আমি দেখি আমার সামনে একটা টোটো আসছে, আর পেছনে একটা গাড়ি। টোটোটা আমার দিকে হয়তো আসতেছে, আমি একটু সাইড করে আসতেছি, আর দেখি মোটর সাইকেলটা আমার পাশ দিয়ে বেরোলো। মোটামুটি সেটা মগের টাইপের কিছুটা, মানে ছিঁচিয়ে দিয়ে বেরিয়ে যাচ্ছে। শুধু এইটুকুনে কানে শুনতে পেলাম, বলে চল হয়ে গেছে বলেই বেরিয়ে গেছে। মানে কি মনে হলো, কেন কেউ করলে কিছু জানেন না? না, ওইটা বলতে পারছি না। জাস্ট বাইকে ছিল, মোটর সাইকেলে? হ্যাঁ। ঘটনার জেরে প্রদীপ সামন্তের শরীরের ডান দিকের বেশ কিছুটা অংশ ঝলসে যায়। মেচেদার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি থাকার পর পূর্ব মেদিনীপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয় তাকে। প্রদীপের ডান চোখটি নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা করছেন ডাক্তাররা। চিকিৎসকেরা তাকে কলকাতায় যাওয়ার পরামর্শ দিয়েছেন। বর্তমানে তিনি তমলুক জেলা হাসপাতালের বার্ন ওয়ার্ডে চিকিৎসাধীন। তবে কে বা কারা এই আক্রমণ করে তার খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি। 10-15 লাগা এরকম সাইড থেকে গাড়ি মোটরসাইকেল করে অ্যাসিড ফিকে দিয়ে বেরিয়ে চলে যায়। কজন ছিল? দুজন ছিল। মানে কোনো পুরনো শত্রুতা মনে হয় চিনতে পেরেছো? না, ওরকম কোনো বুঝতে পারিনি। হ্যাঁ, না, ওরকম কোনো বুঝতে পারিনি। চিনতে পারো নি? না। আর কোনো শত্রুতা ছিল এরকম? না। ওদেরকে চিনতেও পারো নি? না। কেন হামলা হলো, কেন হঠাৎ? সেটা বলতে পারছি না, তবে আমি ওই রাস্তায় 1 বছর যাতায়াত করতেছি। অন্য ঘটনাটি ঘটেছে কোলাঘাট থানার চিত্রা গ্রামে। জানা গেছে শেখ আরশাদের সঙ্গে দীর্ঘদিন ধরে তার কাকা শেখ মহসিনের গন্ডগোল চলছিল। অভিযোগ, আরশাদ যখন বৃহস্পতিবার রাতে বাড়ি ফিরছিল, সেই সময় তার কাকা শেখ মহসিন এবং তার দলবল আরশাদকে একা পেয়ে ব্যাপক মারধর করে তার গায়ে অ্যাসিড ঢেলে দেয়। হ্যাঁ, 5 জন মিলে অ্যাসিড দিয়েছে। কেন? কি কারণে? জায়গা জমি ব্যাপারে। কারা কারা ফেলেছে? আমার চাচারা।
চাচা ভাই কেন কারণ ওই জায়গা জমির ব্যাপারে 2 বছর আগে গন্ডগোল হয়েছিল, আমার পাশে জায়গা ছিল, আমাকে ধরে নিয়ে 8-8:30টার দিকে আমাকে মুখ চাপা দিয়ে আমাকে স্থানীয় বাসিন্দারা আরশেদকে উদ্ধার করে তমলুক জেলা হাসপাতালে ভর্তি করে। একটি আমার ভাসুর ছেলে, ওই যে পাশের বাড়ি, আমাদের পাশের বাড়ি টালি দিবে, তার বোর এখন মানে কাপড় চুপুর সব মাল টাল খেয়ে আসবে, গেঁজা টেজা খেয়ে আসবে, কাপড় চুপুর ট্যাঙ্কো এটাজি একদিন এখন আগুন ধরাচ্ছে। আচ্ছা এবার ওর ছোট কাকা আর যে ওই অ্যাসিড ঢেলে পুড়ছে সে এখন বলছে এই তুই কাপড়টা এখানে কেন আগুন ধরাচ্ছ? না বলে বেশ করছি আমি আগুন ধরাইছি। হ্যাঁ বলতে যখন বলছে এই বেশ করছি বলে ওর কাকুকে ভেঞ্জেছে, ওর কাকুও মারতে আসছে, বলে এই তুই ভেঞ্জাবি কেন রে? বলে মারবে, বলে ও কি করছে সে খরা সে কি করছে থাপড় দিয়ে মারতে আসতেছে, মারতে আসতেছে। তখন আমার যে ছেলেটা অ্যাসিড ঝাড়ছে সে আবার বলছে বলে হ্যাঁ মারবি কেন, বলে শুধু 2 লোকে কাকা ভাইপো মারতে গেছে। আর আমি ছাড়াতে গেছিলাম, আমি আগুনে মানে কাপড় আমারই আগুন লেগে আমি নিজে মরে যেতাম। হ্যাঁ তারপরে ওর 4টা দিদি এসে আমাদেরকে খুব উজ্জুটি করে গালাগালি করছে, গালাগালি করছিল। এবার সেই দিকে আমাদের উপরে রাগ গরম, ওর আমাদের দেখলেই আমাদেরকে রাগ। দুটি ঘটনারই তদন্ত শুরু করেছে পুলিশ। শেখ মহসিন সহ দোষীরা পলাতক। পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার খান্দেরপুর গ্রাম আবার অ্যাসিড হামলা। পূর্ব মেদিনীপুর জেলায় প্রদীপ সামন্ত বাড়ির কাছেই কয়েকজন দুষ্কৃতী এসে তারপর অ্যাসিড ছুড়ে পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় এখন ভর্তি তমলুক জেলা হাসপাতালে। রাস্তায় নেমে প্রতিবাদ করতে হবে, এমনটাই নির্দেশ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 500 এবং 1000 টাকার নোট বাতিলের প্রতিবাদে শুক্রবার তৃণমূলের সমর্থকদের ব্যাংকের সামনে অবস্থান বিক্ষোভ করে তমলুক, মেছাদা, মহিষাদল সর্বত্রই দিনভর চলল বিক্ষোভ। 500 এবং 1000-এর নোট বদলের প্রতিবাদ করছে তৃণমূল। রাস্তায় নেমে প্রতিবাদ করতে হবে, এমনটাই নির্দেশ দিয়েছিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার জেলার বিভিন্ন এলাকায় তৃণমূল ব্যাংকের সামনে নোট বদলের প্রতিবাদে অবস্থান বিক্ষোভ করে। মেচেদায় স্টেট ব্যাংকের সামনে চলে অবস্থান বিক্ষোভ। তৃণমূল নেতা বিভাস কর, সেলিম আলী, উত্তম সাউ, জয়দেব বর্মন, শরৎ মেটিয়ার নেতৃত্বে দীর্ঘক্ষণ ধরে বিক্ষোভ চলে। তিনি তৃণমূল কংগ্রেস নয়, তিনি আজকে তিনি বিজেপির নেতা হয়েছেন। গত পরশুদিন বিজেপির সভায় বক্তব্য রাখছেন, সংগঠন গঠিত হয়েছে। আমরা বিগত দিনে দেখেছি প্রতি 4 বছর অন্তর লক্ষণ শেখরা কলিকাতায় গিয়ে সেখানে জাগরণ বিমান পেশ করতেন প্রতি 4 বছর। তমলুকের নিমতলায় স্টেট ব্যাংকের সামনেও যথারীতি তৃণমূলের তরফ থেকে অবস্থান বিক্ষোভের কর্মসূচি পালিত হয়। নেতৃত্বে ছিলেন তৃণমূল নেতা চঞ্চল খাড়া, পৃথ্বীশ নন্দী, রবীন্দ্রনাথ সেন সহ অন্যান্যরা। আজকে আমরা এই ভারতবর্ষের তুগলকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সিদ্ধান্ত জানানোর ফলে 500-1000 টাকার নোট বাতিলের পরে যে একটা অভাবনীয় সাধারণ মানুষের মধ্যে বিপর্যয় তৈরি হয়েছে, তার প্রতিবাদ জানানোর জন্য তমলুক সহ তৃণমূল কংগ্রেস এবং তমলুক সহ তৃণমূল যুব কংগ্রেস আমরা আজকে ধর্ণা মঞ্চের আয়োজন করেছি স্টেট ব্যাংকের সামনে। সাধারণ মানুষ আজকে যেভাবে বিপর্যস্ত, সুষ্ঠুভাবে জীবনযাপন করতে পারছে না, নিজেদের টাকা ব্যাংকে থাকা সত্ত্বেও তারা নিজেদের টাকাটা ব্যাংক থেকে তুলে সুষ্ঠুভাবে তারা মা, স্ত্রী, পুত্রদেরকে নিয়ে সংসার চালাতে পারছে না। এটা আমরা প্রতিবাদ জানানোর জন্য আজকে ধর্ণা মঞ্চে বসেছি। গতকালকে মানুষ পেনশন তোলার জন্য যেভাবে 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত লাইনে দাঁড়িয়েছিল, নিজের পেনশনের টাকা নিজে তুলতে পারছে না। সরকার সিদ্ধান্ত জানিয়েছিল 24,000 টাকা দেওয়া হবে, পরবর্তী ক্ষেত্রে ব্যাংক বলল 20,000 টাকা দেওয়া হবে, তারপরে ব্যাংক বলল 10,000 টাকা দেওয়া হবে। গতকাল থেকে এই অমানবিক ব্যাংক কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত জানানোর পরে 5,000 টাকা করে সাধারণ মানুষকে দিচ্ছে। কিভাবে মানুষ সংসার চালাবে? মহিষাদলের রথতলায় স্টেট ব্যাংকের সামনে মহিষাদল ব্লক তৃণমূলের উদ্যোগে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। শুক্রবার দিনভর চলে অবস্থান বিক্ষোভ। মূলত নোট বদলের সিদ্ধান্তকে হঠকারী আখ্যা দিয়ে সাধারণ মানুষের ভোগান্তির প্রতিবাদ করছে তৃণমূল। এই নরেন্দ্র মোদীর কালো আইন ভেঙে দাও, গুড়িয়ে দাও। রাজ্য সরকারের এখতিয়ারে হস্তক্ষেপ করছো কেন নরেন্দ্র মোদী? জবাব চাই, জবাব দাও।
ব্যুরো রিপোর্ট, নিউজ RCBS। হলদিয়ার সুতাহাটা থানার চৈতন্যপুর গ্রামে সিপিএমের প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনল তৃণমূল, তবে সমস্ত প্রস্তাবকেই অস্বীকার করেছেন প্রধান। পূর্ব মেদিনীপুর জেলার সুতাহাটা থানার চৈতন্যপুর গ্রামে সিপিএম এর প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনলো তৃণমূল। এই গ্রাম পঞ্চায়েতের 23টি আসনের মধ্যে 16টি ছিল বামফ্রন্টের দখলে, বাকি 7টি ছিল তৃণমূলের দখলে। 2016 সালে তমলুক লোকসভা উপনির্বাচনে 16 জন বামফ্রন্টের সদস্যদের মধ্যে 3 জন সদস্য তৃণমূলে যোগ দেন। এর ফলে বামফ্রন্টের সদস্য দাঁড়ায় 13 এবং তৃণমূলের 10 জন। আজকে আমরা কি করলেন? আমরা চৈতন্যপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে অনাস্থা দিলাম বিডিও অফিসে। কারণটা কি? চৈতন্যপুর গ্রাম পঞ্চায়েত বর্তমানে যেভাবে কাজ করছেন, সরকারের যে একটা কল্যাণমূলক প্রকল্প সেগুলো বেনিয়ম এবং অর্থনৈতিক যে একটা অনিয়ম এখানে ঘটছে, স্বজন পোষণ হচ্ছে, দুর্নীতি হচ্ছে, তার প্রতিবাদে সরকারের যেটা লক্ষ্য, আমাদের সরকারের যেটা লক্ষ্য জনগণ যাতে প্রকৃত উন্নয়নটা পায় সেই শুরু করে দিতে আমরা আজকে অনাস্থা আনলাম চৈতন্যপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে। এই উপনির্বাচনে কি জোয়ারের ফলে কি হঠাৎ করে এই অনাস্থা? না না, জোয়ার, এটা আমাদের আগে থেকেই পরিকল্পনা ছিল, কারণ কাজটাতে উনি আজ প্রায় 3.5 বছর অতিক্রান্ত হয়ে গেছে, কিন্তু চৈতন্যপুর এলাকার কোনো কাজ হচ্ছে না, কোনোরকম উন্নয়নমূলক প্রকল্প হচ্ছে। এই 10 জন তৃণমূল সদস্য সিপিএম এর প্রধান শ্রীবাস মাইতির বিরুদ্ধে দুর্নীতি, স্বজন পোষণ এবং খারাপ ব্যবহারের অভিযোগ তুলে শুক্রবার সুতাহাটার বিডিও সঞ্জয় শিকদারের কাছে অনাস্থা প্রস্তাবের আবেদন করেন। তবে প্রধান সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। আমাদের কাছে এখনো সরকারিভাবে প্রশাসনিকভাবে আমাদের কাছে বিডিও সাহেব এখনো কোনো খবর দেননি। আর যদি অনাস্থা থাকে তার সরকারি নিয়মে যা আছে সেইভাবে হবে। তবে আমরা এখনও 13 জন আমরা মেম্বার রয়েছি, আমরা সব অ্যাক্টিভ রয়েছি, আমরা এই অনাস্থার মুখোমুখি হতে চাইছি। আমরা এখনও আশাবাদী, আমাদের গ্রাম পঞ্চায়েতের মানে মেম্বারগণ যারা আছে, আমরা যদিও কোনো দুর্নীতির সঙ্গে এখনো পর্যন্ত কোনো জড়িত নেই, আমরা 23 জন মেম্বারকে নিয়ে সমানভাবেই কাজকর্ম করেছি গত 3 বছর ধরে, এখনও আমরা করতে চাই। সে জায়গায় দাঁড়িয়ে আমরা যেটুকু কাজকর্ম করেছি কোনো দুর্নীতি নেই আমাদের মনে হয়েছে এবং আমরা আশাবাদী। তবে বিরোধীরা বর্তমান উপনির্বাচনে, অকাল উপনির্বাচনে তারা হয়তো জয়ী হয়েছে, সে জায়গায় কিছু হয়তো আমাদের নামে মিথ্যা বা কুৎসা রটাতে পারে। সে জায়গায় দাঁড়িয়ে আমাদের যে এখনও যারা মেম্বার রয়েছি আমরা সক্রিয়ভাবে রয়েছি এবং অনাস্থায় যদি ভোটাভুটি হয় তবে আমরা এখনো আশাবাদী। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ RCBS। ময়নার বিডিও অফিসে 6 দফা দাবি নিয়ে ডেপুটেশন জমা দেয় বিজেপি। বৃহস্পতিবার বিডিও বিশ্বজিৎ বসুর কাছে এই ডেপুটেশন জমা দেয় ভারতীয় জনতা পার্টি। একগুচ্ছ দাবি নিয়ে এবার ময়নায় সরব বিজেপিও। ময়নার বিডিও অফিসে মোট 6 দফা দাবি নিয়ে ডেপুটেশন দিল বিজেপি। ময়না ব্লকের অধীনস্থ সমস্ত সরকারি খালগুলি সংস্কারের দাবিতে বিজেপি লড়ছে। ময়না ব্লকের অধীনস্থ সমস্ত সরকারি খালগুলি সংস্কারের দাবিতে বিজেপি লড়ছে, লড়বে। সার্বিক রূপায়ণের দাবিতে বিজেপি লড়ছে, লড়বে। ময়না ব্লকের অধীনস্থ সমস্ত সরকারি খালগুলি সংস্কারের দাবিতে বিজেপি লড়ছে, লড়বে। পঞ্চায়েতের কাজের উপর ব্লক ভিত্তিক নজরদারি কমিটি গঠন করা দাবিতে বিজেপি লড়ছে। ময়না ব্লকের ভারতীয় জনতা পার্টির উদ্যোগে এই ডেপুটেশন দেয়া হয়। বৃহস্পতিবার ময়নার বিডিও বিশ্বজিৎ বসুর কাছে ডেপুটেশন দেয় বিজেপি। বিক্ষোভ এবং ডেপুটেশন কর্মসূচি রূপায়িত হচ্ছে। ভারত সরকারের গ্রামোন্নয়ন মন্ত্রকের সুনির্দিষ্ট কর্মসূচি পশ্চিম বাংলায় ত্রিস্তর পঞ্চায়েত অথবা পৌরসভার মাধ্যমে রূপায়িত হয়। ভারত সরকারের পক্ষ থেকে কৃষকের জন্য কিষাণ ক্রেডিট কার্ড আমরা চালু করেছি।
ফসলের নষ্ট হয়ে যাওয়ার জন্য আমরা শস্য বীমা চালু করেছি। প্রতিটি বাড়িতে পানীয় জলের জন্য আমরা সজলধারা প্রকল্প চালু করেছি। অসিত বেরা ও যাদব বেরা রিপোর্ট, নিউজ আরসিবিএস। ময়না থানার উদ্যোগে আয়োজিত হলো একটি সিভিক পুলিশ প্রশিক্ষণ শিবির। রাস্তায় যানজট কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, কোথাও পথ দুর্ঘটনা ঘটলে সেক্ষেত্রে প্রথমে কি করা উচিত, এই সব কিছুরই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এই শিবিরে। ময়না থানার উদ্যোগে সিভিক পুলিশদের ট্রেনিং এর কাজ চলছে। ময়না থানার পুলিশ কর্মীরাই থানা প্রাঙ্গণে সিভিক পুলিশদের প্রশিক্ষণ দিচ্ছেন। ব্যস্ত রাস্তার মধ্যে পথচারী রাস্তায় যানজট কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, রাস্তা পারাপারের সিগন্যাল কিভাবে নিয়ন্ত্রণ করতে হয়, কোথাও পথ দুর্ঘটনা ঘটলে সেক্ষেত্রে প্রথমেই কি করা উচিত, কিভাবে রোগীকে স্বাস্থ্য কেন্দ্রে পাঠাতে হবে, এই সবকিছুর উপরে চলছে প্রশিক্ষণ শিবির। অসিত বেরা ও যাদব বেরা রিপোর্ট, নিউজ আরসিবিএস। এতদিন নোট বাতিলের জেরে জাতীয় সড়কে টোল নেওয়া বন্ধ ছিল। শুক্রবার মধ্যরাত থেকে ফের চালু হতে চলেছে টোল। খুচরা নিয়ে আগের তুলনায় সমস্যা কম হবে, জানালেন টোল প্লাজার এক আধিকারিক। শুক্রবার রাত 12টা থেকে চালু হতে চলেছে টোল। এতদিন নোট বদলের জেরে জাতীয় সড়কে টোল নেওয়া বন্ধ ছিল। वैसे बोला कि आप लोग को सर्वे करने के लिए कितना गाड़ी जा रहा है, आज से शुरू हुआ। শুক্রবার মধ্যরাত্রি থেকে ফের লাগু হতে চলেছে টোল ট্যাক্স। খুচরো নিয়ে সমস্যা রয়েছে, তাই আগে থেকেই সতর্ক টোল কর্মীরা, যাতে ডেবিট ও ক্রেডিট কার্ডে সোয়াইপ করে টোল মেটানো যায়, সেই জন্য টোল প্লাজা গুলিতে চালু হয়েছে সোয়াইপ সিস্টেম। वो स्वैप मशीन आपको अवेलेबल हो गया। अच्छा, जिसके पास डेबिट कार्ड है, क्रेडिट कार्ड है, आप ले लें। শুক্রবার সকালে 41 নম্বর জাতীয় সড়কে সোনাপেতায় ধরা পড়ল সেই তৎপরতার ছবি। এদিকে টোল প্লাজায় কেন্দ্রীয় বাহিনীর নিয়োগ নিয়ে উত্তাল জাতীয় রাজনীতি। এদিন সকাল পর্যন্তও কিন্তু কেন্দ্রীয় বাহিনীর ছবি দেখা যায়নি সোনাপেতা টোল প্লাজায়। খুচরো নিয়ে আগের তুলনায় সমস্যা কম হবে, জানালেন টোল প্লাজার এক আধিকারিক राकेश कुमार ढोल। आज से नहीं, पूरा हो गया, जिस दिन से बंद हुआ है उसी दिन से सर्वे चल रहा है। सर्वे चल रहा है, कितना गाड़ी जा रहा है अभी तक? तो ये अभी तक मिला कितना, जो कितना गाड़ी अभी तक ये जो जाता है? वो तो NHAI को जाता है, जो सर्वे होता है वो पेपर NHAI को जाता है, हम लोग थोड़ी देर। अब लोग ऊपर से ऑर्डर आया है, अभी आज रात 12 से तो शुरू हो जाएगा टोल प्लाजा। अभी नेक्स्ट कोई ऑर्डर नहीं आया तो नहीं? नहीं, अभी रात 12 बजे से शुरू। সেলিম আহমেদের রিপোর্ট, নিউজ আরসিবিএস। ক্যাশলেস পাইকারি মাছের বাজারে টাকার বদলে ব্যবহার হচ্ছে চেক। দীঘা মোহনা মাছের পাইকারি বাজারে নোট বদলের জেরে সেই বাজারেই গত মাস থেকে চলছে মন্দা। নোটের সমস্যার জেরে ব্যবসার পরিমাণ কমছে। ব্যবসা মার খাওয়ার ফলে সংগ্রহযোগ্য আয়করও জমা পড়ছে না সরকারের দপ্তরে। প্রধানমন্ত্রী ক্যাশলেস জমানা চালু করার স্বপ্ন দেখছেন। নোটের বদলে এবার চেকে লেনদেন শুরু হলো মাছের পাইকারি বাজারে। তো আমরা ব্যবসা মাছ নিয়ে আসি, মাছ কিছুদিন আর বন্ধ ছিল এই টাকার জন্য, ব্যবসা করতে পারছে না ঠিক মতন, তেল কিনতে পারছে না, 500 টাকা 1000 টাকা চলছে না, এই ব্যাপার আর কি। এই নিয়ে আমাদের 2 দিন বন্ধ আর কি। তোমার বন্ধ আছে? হ্যাঁ। তা আপনার চলছে কি তাহলে এখন? এখন চলছে, আজকে তেল বড় লোড করবো, করে তারপর কালকে বেরোবো। দীঘা মোহনা পাইকারি মাছের বাজার গোটা জেলার মধ্যে সবচেয়ে বড় মাছের বাজার। নোট বদলের জেরে জেলার সবচেয়ে বড় পাইকারি মাছের বাজার প্রায় মাসখানেক ধরে মন্দার সম্মুখীন। তাই এখন নোটের কারবার বাদ দিয়ে ব্যবসায়ীরা চেকের উপর নির্ভর করছেন। মাছ কিনতে এসেছি,
টাকা পয়সার সমস্যার জন্য মাছ কিনতে পারছি না, চেকে পেমেন্ট দিতে হচ্ছে। সপ্তাহে চেকের অ্যামাউন্টটাও কম, 24,000 টাকা। আমাদের প্রত্যেকদিন 50,000 টাকার মাছ কেনা হয়, সেটা কিনতে পারছি না। কেউ চেক নিতে চাইছে না, নগদ পয়সা কোথায় পাবো? খুচরো পয়সাও নেই, খুচরো সমস্যা একটা। আগে ভালো ব্যবসা হতো, যখন রোটেশন ছিল আমাদের পার্টিরাও পেমেন্ট দিত, এখন পার্টিরাও পেমেন্ট দিচ্ছে না বা আমরাও নিতে পারছি না। 500 আর 1,000 টাকার জন্য 15 টাকা তো কেউ নিচ্ছে না। আর নগদ 2,000 টাকা যে এসছে সেটাও খুব সীমিত। আগে 5 থেকে 6 কোটি টাকার ব্যবসা হতো, নোটের সমস্যার জন্য ব্যবসার পরিমাণ দাঁড়িয়েছে 1 কোটিতে। মাছ আনার ট্রলারের সংখ্যাও কমেছে। ট্রলারের তেল, বরফ, শ্রমিকদের জন্য প্রয়োজনীয় জিনিস কেনার জন্য টাকার অভাব, ফলে ট্রলারের মালিকরাও মাছ ধরতে ট্রলার পাঠাতে পারছেন না। 5খানা ট্রলার আছে, ট্রলারটি চালাতে পারছি না। পয়সা কড়ির যে বর্তমান যে পরিস্থিতি হয়ে গেছে, এর জন্য বোট বন্ধ হয়ে গেছে, মাছ ফাঁসটি বিকতে পারছি না। এর জন্য পয়সা কড়ির অভাবে বোট কাজ চলছে না আমাদের। শ্রমিকরা কি করছে? আপনাদের যারা কর্মী তাদের কি অবস্থা? তারা বস্তি হয়ে গেছে। মালিককে বলছে যে বোট চালান, আমরা চালাতে পারছি না পয়সা কড়ির অভাবে। পরিচিতদের মধ্যে ধার বাকি চললেও সবার ক্ষেত্রে তা লাঘু নয়। মাছের দামও কমেছে, ন্যূনতম খরচও উঠছে না, বিক্রির অভাবে মাছ নষ্টও হচ্ছে। ব্যবসা যেমন মার খাচ্ছে, তেমন সেই ব্যবসা থেকে সংগ্রহযোগ্য আয়করও জমা পড়ছে না সরকারের খাতায়। নোটের সমস্যাটা মানে নগদ টাকার অভাবটা আমাদের এই ব্যবসায় একদম চরম সংকটের মুখে দাঁড়িয়েছে। আমরা নগদ টাকা তো মার্কেট থেকে একদম পাচ্ছি না, খুচরো টাকার আকাল প্রচুর। তাই আমরা পাইকারিদের কাছ থেকে বাধ্য হচ্ছি চেকে পেমেন্ট নিতে। আর কি সমস্যা হচ্ছে? আগে কিরকম ছিল, এখন কি হচ্ছে? ব্যবসায় আগে যেরকম মাছ ব্যবসার মধ্যে একটা রমরমা ভাব ছিল টাকার জোগানের জন্য, এখন টাকার সমস্যার জন্য ব্যবসা তো তলানিতে এসে ঠেকেছে। চরম সংকট দেখা দিয়েছে। মৎস্যজীবীদের জীবন জীবিকায় এক বিপর্যস্ত অবস্থা এই মুহূর্তে। যত তাড়াতাড়ি সম্ভব এই টাকার সমস্যা যদি মিটে যায়, তাহলে হয়তো এই ব্যবসা সুসময় ফিরতে পারে। চেকে দেওয়া নেওয়া চললেও নোটের অভাব মিটছে না কিছুতেই। দীঘা মোহনা পাইকারি মাছ বাজারে নোট সমস্যার জন্য এখন চেকে পেমেন্ট নিচ্ছে মাছ ব্যবসায়ীরা, তাও যত সামান্য। আর সবচেয়ে করুণ অবস্থা ট্রলার মালিকদের। এই নোট সমস্যার জন্য বেশ কিছু ট্রলার তারা মাছ ধরতে যেতে পারছে না, বন্ধ করে দিয়েছেন বাধ্য হয়ে। আমার পিছনে সারি সারি দাঁড়িয়ে আছে ট্রলার। দীঘা মোহনা থেকে পুলক বেড়ার সঙ্গে জাহাঙ্গীর বাদশা, RCBS নিউজ। পেনশনের টাকা তুলতে গিয়ে চরম সমস্যার সম্মুখীন হলেন পেনশন গ্রাহকেরা। মাসের প্রথমে বেতন এবং পেনশনের পুরো টাকা হাতে পেলেন না গ্রাহকেরা। টাকার জোগান কম থাকায় সবার প্রয়োজনীয় পুরো টাকা দেওয়া সম্ভব হয়নি। কবে সমস্যার সমাধান হবে তার কোনো সদুত্তর পাওয়া যায়নি। মাসের প্রথম দিনে পেনশনের টাকা তুলতে গিয়ে চরম সমস্যায় পড়লেন পেনশন গ্রাহকেরা। সকাল থেকে লাইনে দাঁড়িয়ে চাহিদা মতো টাকা না পেয়ে অন্যান্যদের মতো হতাশ পেনশন প্রাপকরাও। গত 8ই নভেম্বর 500 ও 1000 টাকার নোট বাতিলের ঘোষণার পর কেটে গিয়েছে 20 দিনেরও বেশি। তবুও টাকা নিয়ে সাধারণ মানুষের সমস্যার কোনো সমাধান হয়নি। যদিও কেন্দ্র সরকার ও রিজার্ভ ব্যাংক বেতন এবং পেনশনের কোনো অসুবিধা হবে না বলে আশ্বাস দিয়েছিল। কিন্তু বাস্তবে চোখে পড়ল সমস্যার সেই চেনা ছবি। মাসের প্রথম দিনেও বেতন এবং পেনশনের পুরো টাকা হাতে পেলেন না গ্রাহকেরা। টাকার জোগান কম, তাই সবার প্রয়োজন মতো পুরো টাকা দেওয়া যায়নি। কবে এই সমস্যার সমাধান হবে প্রশ্নটা থেকেই যাচ্ছে। আমার সমস্যাটা হলো এই, আমি টাকা আমার অনেক আছে ইতে, যাই হোক অ্যাকাউন্টে, ওখান থেকে আমি 10,000 টাকা আমার দরকার ছিল। তো বললো যে 6,000-এর বেশি দেওয়া যাবে না। আর তাহলে আবার আমাকে কালকে আসতে হবে, দাদা আমি চলতে পারিনি, খুব কষ্ট। বলে 6,000-এর বেশি দেওয়া যাবে না, আপনি আজকে নিয়ে যান, কালকে আবার আসবেন, আমি করে দেবো। বলে আমি পেনশন হোল্ডার। রঞ্জন মাইতির রিপোর্ট, নিউজ RCBS। রামনগরে অনুষ্ঠিত হলো ক্রীড়া এবং সাংস্কৃতিক প্রতিযোগিতা। উদ্যোগে ছিল রামনগর 1 এবং 2 নম্বর গ্রাম পঞ্চায়েত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামনগরের বিধায়ক অখিল গিরি সহ বিশিষ্টজনেরা। রামনগরে অনুষ্ঠিত হলো ক্রীড়া ও সংস্কৃতি প্রতিযোগিতা। উদ্যোগে ছিল রামনগর 1 এবং 2 নম্বর গ্রাম পঞ্চায়েত।
এবং সুপরিকল্পিতভাবে তারা এই অনুষ্ঠানটি আয়োজিত করে। তবে এই বছর মনে হচ্ছে পার্টিসিপেন্ট একটু কম, পরীক্ষাগুলো সমস্ত একসঙ্গে পড়ে গেছে। তো যাই হোক, যেরকম ভাবে তারা প্রত্যেক বছর করে চলেছে, তো সেরকম ভাবেই যেন ভবিষ্যতেও করে। শুধুমাত্র শিক্ষক শিক্ষিকাদের যেটা অনুরোধ, যেরকম উৎসাহটা ছাত্রছাত্রীদের মধ্যে আস্তে আস্তে ভাটা পড়ছে। রামনগর অবর চক্রের বিদ্যালয়গুলির পড়ুয়ারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। রামনগরের RS ময়দানে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামনগরের বিধায়ক অখিল গিরি, রামনগর 1 নম্বর ব্লকের বিডিও অমিতাভ ভট্টাচার্য, রামনগর 2 নম্বর ব্লকের বিডিও প্রীতম সাহা সহ বিশিষ্টরা। রামনগরের 2টি ব্লকের প্রায় 14টি স্কুল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। সবাইকে যিনি সঞ্চালনা করছেন মানিক মাইতি, আমাদের অমর মাইতি, আরো সবাই আছে, সবাই নাম বলতে গেলে অনেক সময় লাগবে। আমি সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। এই চক্র প্রতিটি আঞ্চলিক শিশু ক্রীড়া প্রতিযোগিতা শেষ করেছেন, সুষ্ঠুভাবে সম্পন্ন করেছেন এবং তার আজকের চক্রে ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে। জাহাঙ্গীর বাদশাহ ও পুলক বেরার রিপোর্ট, নিউজ RCBS। কৃষি সংক্রান্ত সমস্ত খবর দেখতে চোখ রাখুন কৃষি কথায়। ঘাটাল ব্লকে লঙ্কা চাষ দীর্ঘদিন ধরেই হয়ে আসছে। লঙ্কা চাষ করে লাভবান হন কৃষকেরা। সুসংহত চাষ পদ্ধতি সম্পর্কে নানা তথ্য দিলেন কৃষি আধিকারিকরা। লঙ্কা চাষে এবার সাফল্য অর্জন। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, দাসপুর 1 ও 2 নম্বর ব্লক লঙ্কা চাষের জন্য চিরকালই প্রসিদ্ধ। আমন ধান উঠে যাওয়ার পর থেকেই ওই জমিতে লঙ্কা চাষ করেন বহু কৃষক। মূলত ঝাঁটি লঙ্কার চাষ এই এলাকায় বিখ্যাত। আমরা দীর্ঘদিন লঙ্কা চাষ করি। এডিও সাহেব আসছেন, পরামর্শ দিবেন কিভাবে রোগ জ্বালা থেকে মুক্ত হব। এই কুঠা, গাড়ি লাল হয়ে যাওয়া, গাছ কুকড়ি যাওয়া, ফল বাড়ে না, এডিও সাহেব আসছেন, তিনি পরামর্শ তার কাছে জানবো কি পরামর্শ দেন, সেভাবে চাষ করব। কৃষকেরা বাড়িতেই চারা প্রস্তুত করেন। জৈব পদ্ধতি অবলম্বন করে বিঘের পর বিঘে লঙ্কা চাষ হয় এখানে। আমি লঙ্কা চাষ করছি 1 বিঘা জমি। আচ্ছা, আমার লঙ্কা হচ্ছে তোমার ডিসমেল কাঠায় 500 করে পোকা লাগে। আর এবং আমার হচ্ছে লঙ্কা চাষ আছে 1 বিঘা জমি। আমার যেমন লঙ্কাটা যেমন আমি তো প্রতি বছর একবার তো তোমার ক্ষতির সম্মুখীন হয়, এতে নাতে আমি ক্ষতির সম্মুখীন হই। আমার এডি সাহেব এসছে, তোমার কী কী লাগে এটা আমাদের বলবেন, কী বা চাষবাস করতে হয় আমরা জানিনি সেরকম, নিজেরা মানে এতে করছি। এখন লঙ্কা চারা লাগানোর মরশুম, তবে সবসময় যে লাভ হয় তা কিন্তু নয়। লঙ্কা চাষে বিভিন্ন সময়ে নানা রকম পোকার আক্রমণে চাষের ক্ষতিও হয়। আমি 1 বিঘা লঙ্কা চাষ করি, ধান কেটে লঙ্কা লাগিয়েছি। হ্যাঁ, এবারে কিভাবে কি হবে এটিও সাহেব আসছে, হ্যাঁ, রোগ সংক্রমণ একটু সেও আলোচনা করে আমাদেরকে একটু বলবে, যাতে আমরা একটু অবগতি হব আর কি। কৃষি দপ্তরের তরফ থেকে বরাবরই কৃষকদের লঙ্কা চাষের ব্যাপারে উৎসাহ দেওয়া হয়ে থাকে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঘাটাল ব্লকের দেয়ানচৌধুরী গ্রাম পঞ্চায়েতের ঘোলসাই মৌজায়। এখানে দেখতে পাচ্ছেন যে বন্যা, আমাদের ঘাটাল ব্লকের প্রায় 6টা গ্রাম পঞ্চায়েত বন্যার কবলে থাকে। এই রবি সিজনে অর্থাৎ শীতকালীন যে চাষটা হয় আমাদের এখানে, মূলত ধান কেটে নেওয়ার পরে এখানে রবি শস্যের উপরে জোর দেয়। এখানে বিস্তীর্ণ এলাকায় যেমন লঙ্কা চাষ হয়, করলা চাষ হয়, একই সঙ্গে মুসুর হয়, সর্ষে হয়, এগুলো চাষ করেন। এখানে চাষিরা খুব প্রগতিশীল, কারণ এখানে দেখতে পাচ্ছেন এই যে জমিতে চাষ করেছেন ওনারা, যে জমির উর্বরতা শক্তি কমে যাওয়ার জন্য ওনারা কিন্তু ওনাদের বাড়ির যে গরু আছে দেখতে পাচ্ছেন, সেই গরুর যে জৈব সার হয় সেই সারগুলো জমিতে ব্যবহার করেন। একই সঙ্গে কিন্তু যে লঙ্কার যে প্রবলেমগুলো হয় পরবর্তীকালে, সেগুলো আমাদের কেপিএস যিনি আছেন উনি প্রায় ভিজিট করেন এই এলাকাগুলো। আমিও মাঝে মাঝে আসি। এখানে লঙ্কার যে মূলত প্রবলেমগুলো, কুঠে রোগ বা ধরুন পরের দিকে লঙ্কার যে আরও কিছু যে রোগগুলো হয়, আপনার সাদামাছি লেগে যায়, এগুলোর জন্য আমরা কিন্তু ওনাদেরকে বায়োবটনগুলো পেস্টিসাইড ব্যবহার করতে বলি। অনেক ক্ষেত্রে করেন, অনেক ক্ষেত্রে ওনারা করেন, তাতে কিন্তু ওনারা সফলও পান।
সুসংগত উপায়ে লঙ্কা চাষের পদ্ধতি বিষয়ে চাষিদের নানান তথ্য জানালেন ঘাটাল ব্লকের সহ কৃষি অধিকর্তা প্রদ্যুৎ গুছাইত। এখানে আমন ধান উঠে যাওয়ার পরে এই লঙ্কা চাষ শুরু হয়েছে, লঙ্কা জমি কোথাও কোথাও তৈরি হচ্ছে, লঙ্কাটা লাগানো চলছে। আমরা চাষিদেরকে পরামর্শ দিচ্ছি, এখানে যে গুলো লাগানো হচ্ছে, যে লঙ্কার চারাগুলো লাগানো হচ্ছে, ওই চারাগুলোকে আমরা বলেছি যে বীজ শোধন করে লাগানোর জন্য। অনেক ক্ষেত্রে ওনারা বীজ শোধন করেছেন বা চারা শোধনের কথা আমরা বলেছি। এক্ষেত্রে আমরা বলেছি চারা শোধন যদি কিছু না পারেন কার্বন ডাইজিম দিয়ে শোধন করতে বলেছি, 1 গ্রাম প্রতি লিটার জলে গুলে এখানে চারাটাকে আধ ঘন্টা মতো ডুবিয়ে রেখে, চিরটাকে ডুবিয়ে রেখে সেটা আমরা লাগাতে বলি। একই সঙ্গে দেখা যায় যে এক্ষেত্রে কিছু কিছু জায়গায় দেখা যায় ব্যাকটেরিয়া ঘটিত রোগেরও কিছু প্রভাব থাকে। সেক্ষেত্রে আমরা কিন্তু প্লান্টোমাইসিন, এই মাইসিন গ্রুপের ওষুধ দিয়েও প্রায় 10 লিটার জলে 2 গ্রাম মতো দিয়ে এইখানে 10 থেকে 15 মিনিট এই চারাটাকে শিকড়টাকে ডুবিয়ে রেখে আমরা চাষের কথা বলি। চাষের যে স্পেসিংয়ের কথা আমরা বলেছি প্রায় 1 ফুট মতো বলি। সবসময় চাষিরা মেনটেন করতে পারেন না, তো আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন 8 থেকে 9 ইঞ্চি মতো দিয়েছেন ওনারা। আগামী দিনে আরও এটা আমরা চালিয়ে যাবো যাতে করে স্পেসিংটা মেনটেন করতে পারেন। এই প্রাথমিক পর্যায়ে যে ওনারা জৈব সারটা ওনারা জমি তৈরির সময় দিয়ে ফেলেছিলেন, এখানে এরপরে ওনারা মাটি ধরাবেন, এতে মাটি ধরানোর পর ওনারা সেচ দেবেন, সেচের এখানে ব্যবস্থা আছে। পরবর্তীকালে দেখা যায় যে প্রায় 40 থেকে যখন চারাটা 40 থেকে 45 লাগানোর 40 থেকে 45 দিন পরে যখন পুরোপুরি ফুল ফল চলে আসে তখন একটা প্রবলেম এখানে দেখা দেয়। সেক্ষেত্রে গোড়াতে দেখবেন, গোড়াতে ওই কাঠটা যেটা আমরা বলি যে গোড়া পচা যেটা বলি, সেই গোড়া পচা রোগে কিন্তু প্রচুর পরিমাণে এই গাছগুলো লঙ্কা গাছ আক্রান্ত হয়ে যায়। এক্ষেত্রে আমাদের সতর্ক থাকার কারণে আমরা এখানে বলেছি যে জমি যখন তৈরি করা হয় তখন সিউডোমোনাস ফ্লোরেসেন্স এবং ট্রাইকোডার্মা ভিরিডি এই দুটো দিয়ে জমি তৈরির কথা বলেছি। এখানে চাষিরা করেছেন, ফলে ওই রোগটা আগামী দিনে আসবে না বলে আমরা বিশ্বাস করি। প্রসূন ব্যানার্জি রিপোর্ট, নিউজ আরসিবিএস। নিউজ আরসিবিএস আজ এই পর্যন্তই। দেখা হবে আগামীকাল ঠিক এই সময়ে। নমস্কার।